দিনটা 2024-এর 28শে ফেব্রুয়ারি। সময়টা এখন ঘড়ি বলছে দুপুর 1টা, আর আমি ঢুকতে চলেছি দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 3-তে। শুভ অপরাহ্ন বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল আহারে বাঙালি, আর আমি আপনাদের ট্রাভেলার দেবজ্যোতি। আহারে বাঙালি টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি ট্রাভেলার দেবজ্যোতি দিল্লি এয়ারপোর্টে জানাই সুস্বাগতম। একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে। বাক্স প্যান্টরা গুছিয়ে আবার বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। ঝাড়খণ্ডের ছোট ছোট পাহাড় দেখার পর আমার পাহাড় দেখার মোহটা যেন আরও বেড়ে গেল। কি বলছেন, ঝাড়খণ্ড কবে গেলাম জানেন না? ঠিক আছে, আমার ঝাড়খণ্ডের ভিডিওগুলো যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে ঢুকে প্লিজ কাইন্ডলি দেখে নিন আমার ঝাড়খণ্ডের ভিডিওগুলো। আর যারা অলরেডি দেখে ফেলেছেন আমার ঝাড়খণ্ডের ভিডিওগুলো তাদের উদ্দেশ্যে বলছি, ভাবুন তো বা গেস করুন তো কোথায় আমি যাচ্ছি পাহাড় দেখতে। আমি ততক্ষণ বোর্ডিং পাস আর ইমিগ্রেশনটা করে ফেলি, কারণ আমি অলরেডি লেট। এতক্ষণে নিশ্চয়ই আপনারা ভেবে বা গেস যাই বলুন না কেন করেই ফেলেছেন। ও, আমি তো টাইটেলেই দিয়ে দিয়েছি, সরি। তো কেমন দেখলেন বলুন দিল্লি এয়ারপোর্ট? আমার ফ্লাইট টেক অফের জন্য রেডি, তো চলুন বাকি কথা যেতে যেতেই হোক। হ্যাঁ, তো কোথায় ছিলাম? দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্ট কিন্তু খুব একটা ছোটোখাটো টেরিটরি নয়, কিন্তু এটা প্রায় 5106 একর বা 2006 হেক্টর এরিয়াতে কিন্তু দিল্লি এয়ারপোর্টটা ছড়িয়ে রয়েছে। আর 2006-এর মে মাসে ইন্ডিয়ান এয়ারফোর্সের হাত থেকে এই পুরো এয়ারপোর্টটা ট্রান্সফার হয় জিএমআর গ্রুপের হাতে। ফ্লাইট টেক অফ হবার সঙ্গে সঙ্গেই চলে এলো ঠান্ডা গরম জলখাবার। নিয়ে যাবে বুঝলেন, একটু খেয়ে নিই। বাঁধাকপির রোল, বুঝলেন, খুব একটা ভালো নয়, ওই আর কি চলুন সই। মুখের খাবারটা শেষ হলো কি হলো না, ইন্ডিগো ঢুকে পড়েছে নেপালের ইন্টারন্যাশনাল আকাশে। 1 ঘন্টা 30 মিনিট লাগে দিল্লি থেকে কাঠমান্ডু পৌঁছতে। ল্যান্ড করার আগেই অবশ্য হাত ঘড়িটা কিন্তু মিলিয়ে নেবেন, নেপালের টাইম আমাদের থেকে 15 মিনিট এগিয়ে। আমাদের 1 টাকা নেপাল কারেন্সির 1 টাকা 60 পয়সার সমান অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2024। সুতরাং হিসেব করবার সময় এটা একটু মাথায় রাখবেন। লাগেজ নিয়ে চলেছি, এবার নেপালে একটা ছোট্ট ইমিগ্রেশন আছে, তারপরেই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। প্লেন ছেড়ে এবার বাসে উঠবার পালা। এবার আমরা যাব ডিরেক্ট হোটেল। এখান থেকে 0.5 ঘন্টা লাগবে, পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। তো চলুন যাওয়া যাক সোজা হোটেল। কাঠমান্ডুতে আমরা থাকবো হোটেল র্যাডিশনে। তার কারণ হচ্ছে এই হোটেলটা দেখতেও যেমন সুন্দর এবং আমার পকেটটাকেও খুব সুন্দর রেখেছে, তাই জন্য আমি এখানেই থাকবো। এটা ছাড়া এখানে প্রচুর বড় বড় হোটেল রয়েছে, আপনারা মেক মাই ট্রিপ থেকে বুক করতেই পারেন। আর আপনারা যদি র্যাডিশনে আসতে চান, এদের অফিসিয়াল লিঙ্কটা স্ক্রিনে দেখাচ্ছে, আপনারা এখান থেকেও আপনারা বুক করে আসতে পারেন। স্বাগত জানানো পর্বটা হয়ে গেছে, তো চলুন এবার ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে চটপট চেকিংটা করে রুমে যাই। আমরা আজকে নেপালে যেখানে থাকবো, এটা হচ্ছে রুম। অ্যাকচুয়ালি আমরা 3 জন আছি এই রুমে। এখানে ডবল বেড শেয়ারিং, সিঙ্গেল বেড, ইন্ডিভিজুয়াল বেড, এসি, ভালো। আর চলুন বাথরুমটা একবার দেখিয়ে দিই। আর একটা পেল্লাই আলমারি রয়েছে কিন্তু রুমে, যেখানে ইস্ত্রি করার সরঞ্জাম, মিনি লকার আর ঘরে পড়ার চক্কর সবই কিন্তু ব্যবস্থা রয়েছে। চানের সময় ওটা দেখিয়ে বন্ধ করে দিতে হবে, না হলে নাচটা চান করতে করতে সবাই দেখে ফেলবে।
ছোট্টর ওপর কালো সবই আছে, গিজার আছে, সব ঠিকঠাক। তো চলুন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, এমন সময় রিসেপশন থেকে ফোন, ডিনার রেডি স্যার। তাই চলে এলাম ডিনার করতে রেস্টুরেন্টে। আমি আবার মটনে আটকে যাই, তাই যেই দেখেছি মটন রোগান জুস, আর আমাকে পায় কে, ভাত আর রুটি দুটি দিয়েই পেট ভরে খেলাম। খাবারগুলো বেশ কিন্তু ভালো এখানকার। আফটার ডিনার ওয়াক আ মাইল ব্রো। এখন তো আর কোনো কাজ নেই, তাই চলুন একটু হেঁটে দেখি রাতের কাঠমান্ডুকে। কাঠমান্ডু কিন্তু ক্যাসিনোর জন্য খুব ফেমাস, জানেন তো। ঘুরতে ঘুরতে পেলাম কয়েকটা ক্যাসিনো, যেমন থামেল বাজারে অমৃতমার্গে রয়েছে কয়েকটা ক্যাসিনো, আর এই চত্বরের ফেমাস ক্যাসিনো হলো বালিজ ক্যাসিনো। প্রত্যেকটি ক্যাসিনো কিন্তু 24 ঘন্টা করে খোলা, এবং এই ক্যাসিনোগুলির কিন্তু কিছু নিয়ম আছে, যেমন আপনার এন্ট্রি ফি হলো আপনাকে আইডি কার্ড দেখিয়ে তবেই ভেতরে ঢুকতে দেবে, কারণ এখানে 18 বছরের নিচে এবং নেপালিদের ঢুকতে দেওয়া হয় না। ফোন আপনি ক্যারি করতে পারেন, তবে নো ফটো নো ভিডিও। চলুন আমি একটু বরঞ্চ ঢুকে দেখি বালিজে। আগামীকাল সকালে আবার দেখা হবে, ততক্ষণ আপনারা একটা টেনে ঘুম দিয়ে নিন। শুভরাত্রি বন্ধুরা, আমি একটু খেলে আসি। আজ 29শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8টা, রেডি হয়ে গুড বয়ের মতো চলে এসেছি রেস্টুরেন্টে। গতকাল রাতের বেদনা ভুলে ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে আজকের ভিউ পয়েন্টগুলো ভালো করে দেখতে পারবো না। ফ্রম নেপাল আরে বাঙালি টিমের পক্ষ থেকে আমি ট্রাভেলার দেবজ্যোতি আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। কাঠমান্ডু হলো নেপালের রাজধানী। নেপালের প্রাণকেন্দ্রের সবচেয়ে উচ্চতম প্লেটে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4600 ফুট, আর মিটারে বলতে গেলে 1400 মিটার উচ্চতায় সবচেয়ে বড় ভ্যালি হলো এই কাঠমান্ডু ভ্যালি। 2008-এর আগে এখানে রাজতন্ত্র ছিল, কিন্তু 2008-এর পর ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিকের হাতে এইখানে গভর্নমেন্ট তৈরি হয়। কাঠমান্ডু হলো বিশ্বের টপ 10 আপকামিং ট্রাভেল ডেস্টিনেশনের মধ্যে তৃতীয় স্থানের পছন্দের ট্রাভেল ডেস্টিনেশন বাই ট্রিপ অ্যাডভাইজার, এবং এশিয়ার মধ্যে যদি ধরেন তবে এটা প্রথম স্থানে রয়েছে। বিভিন্ন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং হিমালয়ের প্রবেশদ্বার হিসেবে ধরা হয় এই কাঠমান্ডুকে। তাই আজ আমরা যাচ্ছি এই হেরিটেজ সাইটগুলির মধ্যে প্রথম দর্শনীয় স্থান বাবা পশুপতিনাথের কাছে। আমাদের হোটেল থেকে বেশি না 5 কিলোমিটার দূরত্বেই রয়েছে, 10 মিনিটে পৌঁছে যাব। তবে ততক্ষণ বাবা পশুপতিনাথের ব্যাপারে একটু বলে নিই। বাগমতী নদীর ধারে 246 হেক্টর এরিয়াতে বিস্তৃত এই মন্দিরটি, ভেতরে 518টা ছোট মন্দির এবং একটি বড় প্যাগোডা স্টাইলে মেন মন্দির রয়েছে। 1979 সালে এই মন্দিরটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। বাবা পশুপতিনাথের আবির্ভাবের প্রচুর গল্প এখানে প্রচলিত রয়েছে, তবে কাঠমান্ডুতে যে দুটি গল্প সবথেকে ফেমাস তার মধ্যে একটি হলো কুরুক্ষেত্রের যুদ্ধের পর পঞ্চপাণ্ডব জানতে পারে যে তাদের ব্রহ্মদোষ হয়েছে, কারণ যুদ্ধের সময় তারা তাদের অনেক শিক্ষককে মেরেছেন এবং তারা তাদের অনেক গুরুজনকে মেরেছেন। তো সেই জন্য তাদেরকে অনেক ব্রহ্মদোষ দেয়া হয়। তো যখন এই ব্রহ্মদোষ পেয়ে পঞ্চপাণ্ডব ভগবানের কাছে যান, বিষ্ণু এবং ব্রহ্মার কাছে যান, তেনারা বলেন যে এই পঞ্চপাণ্ডবের ব্রহ্মদোষ একমাত্র বাবা ভোলানাথই খণ্ডন করতে পারবে। কিন্তু বাবা ভোলানাথ তো চমৎকারই, সব কিছুই আগে থেকে জানতেন। তো বাবা ভোলানাথের কাছে পঞ্চপাণ্ডব পৌঁছানোর আগেই বাবা ভোলানাথ ষণ্ডের বেশে বা মহিষের বেশে উনি বাগমতী নদীর পূর্ব তীরে হারিয়ে যান, এবং পঞ্চপাণ্ডবরা সেখানে কিন্তু বাবার দর্শন না পেয়ে যখন মাতা পার্বতীকে তার বাবার ব্যাপারে জানতে চান, তো উনি বললেন উনি মহিষের রূপে এই পৃথিবীতে কোথাও বিরাজ করছেন। তো খুঁজতে খুঁজতে যখন বাগমতী তীরে ওনারা যান, দেখেন একটা বিশাল মহিষের দল রয়েছে। তো সেখানে কি করে ওনারা বুঝবেন কোনটা ভগবান বাবা ভোলানাথ আর কোনটা সাধারণ মহিষ? তখন যুধিষ্ঠির ভীমকে বলে যে তুমি ওই পাহাড়ের ওপর দুটো পা ফাঁক করে দাঁড়িয়ে পড়ো, এবং এই সমস্ত মহিষগুলোকে সেই পায়ের তলা দিয়ে পাশ করাতে থাকে।
একমাত্র একটি মহিষী ওই পায়ের তলা দিয়ে যেতে চায়নি, কারণ ভগবান কখনো পায়ের তলা দিয়ে যেতে চান না। তখন ওনারা স্যাঙ্গুইন হন যে এটাই বাবা ভোলানাথ, এবং এই ভোলানাথের কাছে অনেক কাতর অনুনয় বিনয় করার পরও যখন বাবা ভোলানাথ তার আগের বেশে ফিরতে চাননি, তখন ভীম তার লেজ ধরে টানাটানি শুরু করে। এই রকম প্রচুর টানাটানির পর যখন বাবা ভোলানাথ ব্যথা পায় তার লেজে, তখন তিনি তার এই মাথা এই স্থানে, যেখানে আজকে পশুপতিনাথ রয়েছেন, সেইখানে মাথাটা ঢুকিয়ে দেন। সেই মাথা কোথায় উঠেছে কেউ জানে না। এটি হলো একটি গল্প। আর একটি গল্প যেটি প্রচলিত আছে সেটি হলো শিব এবং পার্বতী স্বর্গ ছেড়ে বাগমতীর পূর্ব তীরে হরিণের বেশে ঘুরে বেড়াচ্ছিলেন। তো স্বর্গ তো দেবাদিদেব মহাদেব ছাড়া, তো দেবতারা খুঁজতে খুঁজতে ওনাদেরকে চিনতে পারেন এবং হরিণের সেই শিং ধরে টানাটানি করেন স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। তো টানাটানিতে হরিণের শিং ভেঙে যায় এবং হরিণ জঙ্গলে আরও দূরে হারিয়ে যায়। দেবতারা সেই শিংই পুজো করতে শুরু করেন সেই স্থানে। কালের নিয়মে সেই শিং মাটি চাপা পড়ে যায়। শতাধিক বর্ষের পরে কিছু গোপালক যখন সেখানে গরু চলাতে যান, তো দেখেন যে প্রত্যেক দিন একটি গরু ওইখানে দুধের বৃষ্টি করছেন। তো উৎসাহবশত গোপালকরা ওই জায়গাটা খুঁড়তে শুরু করেন এবং খোঁড়ার পর বাবা পশুপতিনাথের দিব্যলিঙ্গের দর্শন করে। তো এই হলো একটি গল্প। ক্যামেরার অ্যালাও এই পর্যন্তই আছে, ভেতরে তো ক্যামেরা অ্যালাও নেই, তাই সরি বন্ধুরা, ভেতর থেকে দর্শন করাতে পারছি না। আমি দেখে আসি, দেখার পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাবা পশুপতিনাথের খুব সুন্দর দর্শন হলো। তো এবার আমরা রওনা দিয়েছি লাস্ট রয়্যাল ফ্যামিলি যেখানে থাকতেন, সেই নারায়ণহিতি প্যালেস বা দরবার দেখতে। নারায়ণহিতি এটি দুটি শব্দ নিয়ে তৈরি। নারায়ণ মানে ভগবান বিষ্ণু, যার মন্দির এই প্যালেসের ঠিক উল্টো দিকে, এবং হিতি শব্দের অর্থ হলো জলস্তম্ভ, যা প্রাসাদ চত্বরের প্রধান প্রবেশদ্বারের পূর্ব দিকে রয়েছে। 1963 সালে রাজা মহেন্দ্র এই প্যালেসটি নির্মাণ করেন এবং 2008 সালে এই প্যালেসটির মিউজিয়ামে রূপান্তরিত হয়। তবে দুঃখের ঘটনা সেটা হলো অ্যাজ পার গুগল 2001 সালের জুন মাসে ক্রাউন প্রিন্স দীপেন্দ্র রয়্যাল ফ্যামিলির 8 জন মেম্বার সহ রাজা বীরেন্দ্রকে হত্যা করেন। এই প্যালেসটি দেখতে গেলে কতগুলো কিন্তু নিয়ম রয়েছে, যেমন হচ্ছে এখানে একটা এন্ট্রি ফি রয়েছে, মানে টিকিট কাটতে হবে, এবং ভেতরে ঢোকবার আগে আপনার ফোন, আপনার বেল্ট, আপনার ব্যাগ সব কিছু এখানে লকার রয়েছে, লকারে জমা দিয়ে তারপরে আপনাকে ভেতরে ঢুকতে হবে। তো আমি সব কিছু জমা দিয়ে দিয়েছি। ক্যামেরা এই পর্যন্ত। আপনাদের দেখতে হলে এখানে আসতে হবে এবং ভেতরটা দেখতে হবে। তো আসছি বন্ধুরা। এবার আমাদের গাড়ি রওনা দিল সমুদ্রপৃষ্ঠ থেকে 7000 ফুট উচ্চতায় থাকা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। শুধু সূর্যোদয় এখান থেকে ভালো দেখা যায় তাই নয়, ওখান থেকে পুরো 8টা হিমালয়ান রেঞ্জ, যেমন স্টার্টিং ফ্রম অন্নপূর্ণা রেঞ্জ, মানসলু রেঞ্জ, গণেশ হিমাল রেঞ্জ, ল্যাংট্যাং রেঞ্জ, জুগলস রেঞ্জ, রেয়ালিং রেঞ্জ, মহাল্যাঙ্গারু রেঞ্জ এবং নাম্বুর রেঞ্জও দেখা যায়। কি হলো তো 8টা রেঞ্জ, আর সঙ্গে বাড়তি পাওনা হলো এখান থেকে মাউন্ট এভারেস্টও দেখা যায়। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছে যাব আজকের তৃতীয় দর্শনীয় স্থান। After so many ups and downs, at least we have reached at Nagarkot viewpoint. From Kathmandu, 30 kilometers away, we have already reached. আজকে আমার ভাগ্য খুব ভালো। আজকে ভাবছি একটা পশ্চিমবঙ্গ লটারি কাটবো, কেন জানেন? এই যে
এবার ডিরেক্ট হোটেলে ফেরার পালা, কারণ চোখের খিদের সাথে সাথে পেটেরও তো খিদে আছে। তাই লাঞ্চ করতে আমরা ঢুকবো হোটেলে, তারপরে হবে নেক্সট দর্শন। তো গো টু স্ট্রেট হোটেল। হোটেলের রেস্টুরেন্টে ঢুকে দেখি সে তো খাবারের এলাহি ব্যবস্থা, চিকেন থেকে মাটন সবই রয়েছে। তাই আর আমি বেশি মাথা ঘামাইনি, মটন কষা আর ভাত দিয়ে দুপুরের লাঞ্চটা পটাপট সেরে ফেললাম। যতই হোক বাঙালি তো, নেপালে গিয়ে রসগোল্লা পেয়েছি, ছাড়াছাড়ির কোনো সিনই নেই। মোদেরেনো সমপয়ে মিষ্টি খেয়ে খাওয়া শেষ করলাম। খেয়ে দিয়ে আমরা রওনা দিলাম পাহাড়ের ওপর আর একটা ভিউ পয়েন্ট দেখতে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2551 মিটার উচ্চতায় রয়েছে। আমাদের হোটেল থেকে 22 কিলোমিটার দূরত্ব, পৌঁছতে 1 ঘন্টা লাগবে বলছে গুগল। খুব সুন্দর জায়গা, কিন্তু ভিউ পয়েন্টে পৌঁছতে বাস থেকে নেবে আবার রোপওয়ে উঠতে হবে। সে এক রোমহর্ষক অভিজ্ঞতা, বুঝলেন তো। সেখানে উঠলে আপনি গোটা কাঠমান্ডু ভ্যালিকে দর্শন করতে পারবেন। সঙ্গে রয়েছে বালেশ্বর মহাদেবের মন্দির, ওখানে রয়েছে ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্ট। যদি ভাগ্য ভালো থাকে আবার পুরো হিমালয়ান রেঞ্জটা কিন্তু দেখার সুবিধা রয়েছে ওখান থেকে। তবে এখন 3টে বাজে, কতটা দেখতে পাবো সেটা কিন্তু সন্দেহ। জনগণ, আমরা চলে এসেছি চন্দ্রগিরি হিলসে। এই চন্দ্রগিরি হিলসের কিন্তু একটা নেপালি ভাষায় নামও রয়েছে, যার নাম হলো গঙ্গা দণ্ডা, যার গঙ্গা ভাষার অর্থ হলো কপাল এবং দণ্ডা কথার অর্থ হলো পাহাড়। এক কথায় বলতে গেলে পাহাড়ের কপাল। তো চলুন, হাতে যখন রোপওয়ের টিকিট এসে গেছে, এবার গুটি গুটি পায়ে ওপরে ওঠা যাক। আমি এখন হাঁটা দিয়েছি ওপরের দিকের জন্য, কারণ ওপরে বালেশ্বর মহাদেবের মন্দির রয়েছে, দর্শন করতে যাচ্ছি। চলে আসুন। চন্দ্রগিরি পাহাড়ের ওপর এই সেই বালেশ্বর মহাদেবের মন্দির, যার ডিজাইন করেন আর্কিটেক্ট শঙ্করনাথ রিমাল। এখানকার ভক্তদের মতে এখানে সতীর কপাল পড়েছিল। সামনে এটা দেখছেন, এটা হচ্ছে কাঠমান্ডু ভ্যালি। আর এই কাঠমান্ডু ভ্যালির সামনে পুরোটা হচ্ছে আপনার হিমালয়ান রেঞ্জ, মাউন্ট এভারেস্টের পুরো পিক এখান থেকে দেখতে পাবেন। কিন্তু আমার ভাগ্যটা প্রতিবারই খারাপ, আমি এই মেঘের জন্য দেখতে পাই না।
তবে আপনারা যদি আসেন একটু সকালবেলা আসবেন, তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন। তবে মাউন্ট এভারেস্ট দেখার চেয়েও এই ভ্যালি আমার মন জয় করেছে। অসাধারণ স্নেক বিউটি বস। চন্দ্রগিরি পাহাড়ে এটি হলো এভারেস্ট ভিউ পয়েন্ট রেস্টুরেন্ট। চন্দ্রগিরি পাহাড় থেকে এবার ফেরবার সময় যেতে হবে নেক্সট ডেস্টিনেশন পয়েন্টে। তো এবার বুঝতে পারবেন আমরা কতটা উপরে উঠেছিলাম। চন্দ্রগিরি হিলস থেকে 25 কিলোমিটার দূরত্ব কভার করে চলে এসেছি আজকের শেষ দর্শনীয় স্থানে স্বয়ম্ভুনাথ, যার একটি তিব্বতীয় নাম, যার অর্থ হলো বড় গাছ। স্বয়ম্ভুনাথে এলে এখানে প্রচুর বড় বড় গাছ দেখতে পাবেন, আর নেপালি ভাষায় এর অর্থ হলো স্ব অঙ্কিত বা নিজের দ্বারা সৃষ্ট। এই স্তূপাতে একদম ওপরের দিকে বুদ্ধদেবের দুটি চোখ আঁকা রয়েছে এবং সেই দুটি চোখের মাঝখানে নেপালি ভাষায় নাকের আদলে এক লেখা রয়েছে। এটি বুদ্ধ এবং হিন্দু দর্শনার্থীদের কাছে খুবই পবিত্র একটা জায়গা। আর একদম উপরে যে মুকুটটা দেখতে পাচ্ছেন সেটি 20 কেজি সোনা দ্বারা নির্মিত। দর্শকগণ, আপনাদের সামনে আসতে চলেছে 2500 বছরের পুরনো স্বয়ম্ভু বুদ্ধ স্তূপা। স্বয়ম্ভুনাথ দর্শন করে হোটেলে ফেরার পথে আমাদেরকে গাড়ি থামেল বাজারে জয়থা মার্গে নামিয়ে দিল। এটা হচ্ছে থামেল বাজার। আপনি দার্জিলিং, সিকিমে যা জিনিস দেখতে পান সব এখানে পাবেন। গতকাল রাতে লুটে গেছি রে ভাই, মার্কেটিং করার পয়সা নেই। আজ মার্কেটিং করব না, আজ শুধু দর্শন হবে। তো বন্ধুরা, আমি ততক্ষণ থামেল বাজারটা ঘুরে দেখি। আগামীকাল আবার দেখা হবে। কিন্তু যাবার আগে যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন, এই ধরনের ভিডিও আরও পেতে রিকোয়েস্ট করব, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা পুরনো আমার বন্ধু, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আগামীকাল সকালবেলা আবার দেখা হবে। বাই।